পয়েন্ট হলো টক্সিকোলজি ইন রিলেশন টু ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডস, এরপর হইলো ইন্ডাস্ট্রিয়াল রিহ্যাবিলিটেশন, ইন্ডাস্ট্রিয়াল রিহ্যাবিলিটেশন, তারপরে পয়েন্ট হইলো অকুপেশনাল সাইকোলজি, তার পয়েন্ট হইলো অকুপেশনাল হেলথ ইন এগ্রিকালচার, অকুপেশনাল হেলথ ইন এগ্রিকালচার, লাস্ট পয়েন্ট হইলো আর্গোনমিক্স। এগুলি হইলো এটার স্কোপ, মানে এই সমস্ত ক্ষেত্রে অকুপেশনাল হেলথের ব্যাপ্তি আছে, মানে অকুপেশনাল হেলথটা এইখানে দরকার, এটা হলো স্কোপ। তাহলে প্রথম জানলাম আমরা ডেফিনেশন, তারপর জানলাম আমরা স্কোপ, তারপর জানবো এটার অবজেক্টিভ কি, হোয়াট ইজ ইটস অবজেক্টিভ, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ অকুপেশনাল হেলথ। অকুপেশনাল হেলথের অবজেক্টিভ কি? এক নম্বর হলো হেলথ প্রমোশন, ওই এর মতো প্রাইমারি হেলথ কেয়ারের মতো হেলথ প্রমোশন। দুই নম্বর হলো স্পেসিফিক প্রোটেকশন। তিন নম্বর হলো আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। চার নম্বর হলো ডিসেবিলিটি লিমিটেশন এন্ড রিহেবিলিটেশন। এগুলো হলো এটার অবজেক্টিভ, ডিসেবিলিটি লিমিটেশন অফ দি ওয়ার্কার্স ইন অকুপেশন। তাহলে অবজেক্টিভটা কি? প্রাইমারি হেলথ কেয়ার অবজেক্টিভে এটার অবজেক্টিভ হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন, আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, ডিসেবিলিটি লিমিটেশন এন্ড রিহেবিলিটেশন অফ দি ওয়ার্কার্স ইন অকুপেশন। এটা কিভাবে করা হয়, এটা টুলস কি? এই অবজেক্টিভ গুলি অ্যাচিভ করতে হইলে আমাদের যন্ত্র কি, টুলসটা কি? এক নম্বর লেখা এপিডেমিওলজিক অ্যাপ্রোচ, এপিডেমিওলজিক অ্যাপ্রোচ। দুই নম্বর হইল স্ট্যাটিস্টিক্স। তিন নম্বর হইল হেলথ স্ক্রিনিং। চার নম্বর হইল হেলথ এডুকেশন। এই কয়টা হলো এটা টুলস। এই যন্ত্রপাতি ব্যবহার করিয়া এই অকুপেশনাল হেলথের সমস্ত কার্যক্রম সাধন করতে হয়। তাহলে প্রথম জানলাম আমরা ডেফিনেশন, তারপর জানলাম আমরা স্কোপ, তারপর জানলাম আমরা এটা অবজেক্টিভ। এ পর্যন্ত কি বোঝা গেল? লেখা হয়েছে? জি স্যার। লেখা হয়েছে কিনা এ পর্যন্ত? এইখানে একটা স্টার চিহ্ন দিয়ে একটা শর্ট নোট লিখে রাখো, আর্গোনমিক্স লেখো। It is an well recognized discipline. It is an well recognized discipline and an integral part of advanced occupational health service. Advanced occupational health service, integral part of advanced occupational health service. আর্গোনমিক্স এই শব্দটা ল্যাটিন ওয়ার্ড, দুইটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। একটা হলো লেখো আর্গন, মিনিং ওয়ার্ক, আর্গন ERGON, আর্গন মিনিং ওয়ার্ক, আর নমস মিনিং ল। নমস মিন্স ল। It simply means fitting the job to the worker. Fitting the job to the worker. Another name of ergonomics is human engineering. Another name of ergonomics is human engineering. শর্ট নোট আইলে তো কিছু কিছু লিখতেই হবে, একেবারে কিছু না লিখলে তো আর নম্বর দিব না। এটার মধ্যে তো 3, 3.5, 4 পর্যন্ত থাকে নাম্বার, তো সেই ক্ষেত্রে তো কিছু না লিখলে নম্বর দিব কি? এরকম করে গুছাই লিখতে হবে যে আর্গোনমিক্সটা কি। প্রথম আমরা এটা লিখলাম, তারপর হলো অবজেক্ট অফ আর্গোনমিক্স। এবার লেখো অবজেক্ট। অবজেক্ট হইল
অবজেক্টের মধ্যে কি কি আছে? এক নম্বর লেখো টু অ্যাচিভ দ্য বেস্ট মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কথা শোনা যায় তো? শোনা যায় কিনা? এ মাইক ডাউন করে রাখছে। দি অবজেক্ট অফ আর্গোনমিক্স এর এক নম্বর লেখো টু অ্যাচিভ দ্য বেস্ট মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ক। এক নম্বর অবজেক্টিভ। দুই নম্বর হলো ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান এফিসিয়েন্সি অ্যান্ড ওয়েলবিং। ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান এফিসিয়েন্সি অ্যান্ড ওয়েলবিং। ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান এফিসিয়েন্সি অ্যান্ড ওয়েলবিং। তিন নম্বর হলো সিগনিফিক্যান্ট রিডাকশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। Significant reduction of industrial accidents. Overall health and efficiency of the workers are improved. এটা হলো এটার অবজেক্টিভ। তাহলে একটু না লিখলে কিন্তু এর 3 নম্বরের টিকা হবে না। প্রথম আর্গোনমিক্স এর অর্থতত্ত্ব লিখতে হবে, তারপর আর্গোনমিক্স এর অবজেক্টিভটাকে এটা লিখে দিতে হবে। এবং আর্গোনমিক্স এর মধ্যে কি কি অ্যাক্টিভিটিস আছে? অ্যাক্টিভিটিস ইন আর্গোনমিক্স এগুলি কি পড়াইছিল নি সাবা নাকি? এভাবে পড়াইছে নাকি পড়াই নাই? এইভাবে কি পড়াইছেন এটা নাকি? পড়াইলে এটা আর বেশি আলাপের দরকার নেই। ঠিক আছে, উত্তর দিতে শোনা ঘটনা কি? স্যার অকুপেশনাল ডিজিজ মেইনলি। অকুপেশনাল ডিজিজ পড়ে। এখন হইলো যেটা বলছি এটা এই আর্গোনমিক্স এর মধ্যে কি কি লাগাইছে কিনা এগুলি? তাহলে আর্গোনমিক্স এর মধ্যে কি কি আছে? এক নম্বর হলো ডিজাইনিং অফ মেশিনস। দেখো ডিজাইনিং অফ মেশিনস, টুলস, ইকুইপমেন্ট এন্ড ম্যানুফ্যাকচারিং প্রসেসেস। এক নম্বর হলো এটার ডিজাইনিং অফ মেশিনস, টুলস, ইকুইপমেন্টস এন্ড ম্যানুফ্যাকচারিং প্রসেসেস। এগুলো ডিজাইনটা কিরকম হবে আর্গোনমিক্স এটা ডিল করে। দুই নম্বর কি লেআউট অফ দি প্লেসেস অফ ওয়ার্ক। লেআউট মানে এই বিল্ডিং টিল্ডিং কিভাবে বানাবে, কোনটা কোথায় থাকবে, কোন রুমটা কোন কাজে ব্যবহৃত হবে, এগুলি বলে লেআউট। লেআউট করা মানে কোন বিল্ডিং নির্মাণ করা। তাইলে লেআউট অফ দি প্লেসেস অফ ওয়ার্ক। তারপরে 3 নম্বর হইলো মেথডস অফ ওয়ার্ক and environment. Methods of work and environment. এগুলি হলো আর্গোনমিক্স এর অ্যাক্টিভিটিস। তাহলে আমরা প্রথম জানলাম হোয়াট ইজ আর্গোনমিক্স, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ আর্গোনমিক্স, দ্যাট ইজ ইম্পর্টেন্স অফ আর্গোনমিক্স। আর লাস্ট অফ হলো আমরা জানলাম হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস ইনক্লুডেড আন্ডার আর্গোনমিক্স। আর্গোনমিক্স কি কি বিষয় নিয়ে ডিল করে, এটার উদ্দেশ্য কি কি বিষয় নিয়ে ডিল করে, আর্গোনমিক্স কাকে বলে। তিনটা যদি লেখা হয় তাহলে কিন্তু শর্ট নোটটা হইলো। আর এটা যদি তোমাদের লেখা না থাকে তাহলে এটা এইভাবে পড়ো, নাহলে কিন্তু পরীক্ষা নম্বর জন্য একবার আইছিল কিন্তু শর্ট নোট। এবার হলো তোমার একটা প্রশ্ন করতে পারে হোয়াট ডু ইউ মিন বাই অকুপেশনাল এনভায়রনমেন্ট। এটা লেখা আছে কিনা দেখো। যেগুলি লেখা আছে এগুলি নিয়ে আর সময় নষ্ট করার দরকার নাই, তাড়াতাড়ি শেষ করতে হইব। সেপ্টেম্বরের মাঝামাঝি কলেজ খুললে কিন্তু পরীক্ষা হয়ে যাবো অক্টোবরের আগে। এটা আছে কি লেখা? হ্যালো না স্যার। নাই স্যার। তো না স্যার তো কি করছে এতদিন, এগুলো করতে হইব না। হোয়াট ডু ইউ মিন বাই অকুপেশনাল এনভায়রনমেন্ট। যেমন আমরা এনভায়রনমেন্টের মধ্যে পড়ছি ইট ইজ দ্য সাম টোটাল লগ, এরকম পড়ছো না ডেফিনেশন একটা, এরকম এই অকুপেশনাল এনভায়রনমেন্টেরও একটা ডেফিনেশন আছে। এটা লেখা দি সাম অফ এক্সটার্নাল কন্ডিশনস এন্ড ইনফ্লুয়েন্সেস, ওটার সাথে মিল আছে কিন্তু এনভায়রনমেন্টের ডেফিনেশনের সাথে।
sum of external conditions and influences which prevail অবস্থান করে PREVIL prevail at the place of work কর্মক্ষেত্রে at the place of work and which have a যাদের আছে কি আছে bearing অবশ্যই এটার একটা ফলাফল আছে which have a bearing on the health of the working population যেটা ওয়ার্কিং পপুলেশনের হেলথের উপর অবশ্যই এটার একটা ইনফ্লুয়েন্স বা একটা এফেক্ট আছে সেটাকে বলা হয়েছে কি অকুপেশনাল এনভায়রনমেন্ট ইট ইজ দ্য সাম অফ এক্সটার্নাল কন্ডিশনস and influences which prevail at the place of work and which have a bearing on the health of the working population. এই occupational environment-টা types of occupational environment কত রকমের occupational environment আছে এগুলি ডিটেইল করার দরকার নাই types of occupational environment একটা হলো man and physical chemical and biological agents মানুষের সাথে ফিজিক্যাল কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল এজেন্টস এর যে একটা এনভায়রনমেন্ট একটা রিলেশনশিপ এটা হলো একটা দুই নম্বর হলো ম্যান এন্ড দি মেশিন ম্যান এন্ড দি মেশিন আর হলো ম্যান এন্ড ম্যান মানুষে মানুষে এটা একটা এনভায়রনমেন্ট তাহলে এনভায়রনমেন্ট কটা হইলাম ম্যান এন্ড দি ফিজিক্যাল কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল এজেন্টস ম্যান এন্ড দি মেশিন ম্যান এন্ড ম্যান তিন ধরনের আমরা কি পাইলাম অকুপেশনাল এনভায়রনমেন্ট পাইলাম এবং এটা যে তার ডোমেস্টিক এনভায়রনমেন্ট বোথ দি লেখো নিজের তার চিহ্ন দিয়ে লেখো বোথ দি occupational environment and the domestic environment are complementary to each other both the occupational environment and the domestic environment are complementary to each other একটা বাদ দিয়ে একটা হয় না যেমন একটা মানুষ যদি বাড়িতে ঝগড়াঝাটি করে আসে কর্মক্ষেত্রে আসে তখন সে আইসা এখানে কাজ করতে পারে না ঠিক মতো প্রোডাকশন তার দ্বারা হয় না ভুল করে বেশি অ্যাক্সিডেন্ট হয় বেশি আবার একটা মানুষ যদি কর্মক্ষেত্রে কোনো কারণে কর্তৃপক্ষ দ্বারা সে হয় অবহেলিত হয় ইগনোরড হয় তাহলে এটা তার যে মেন্টাল স্ট্রেস হয় সে বাড়িতে যাওয়ার পরে সে ঠিক মতো ঘুমায় না তার যারা নিয়ারেস্ট আছে তাদের সাথে সে ওয়েল বিহেভ করে না এবং সে অসুস্থ হয়ে পড়ে তাহলে দেখা যাচ্ছে অকুপেশনাল এনভায়রনমেন্ট এন্ড দ্য ডোমেস্টিক এনভায়রনমেন্ট আর ইন্টার রিলেটেড এটা পরীক্ষায় দিতে পারে explain occupational environment and domestic environment are complementary to each other or interrelated তখন এটা লিখবা যে ওয়ার্কিং প্লেসে যদি কোনো একজন কর্মচারী কাজ করতে গিয়ে সেখানে সে বঞ্চিত হয় সেখানে তার উপর কোনো ইনজাস্টিস হয় ইগনোর করা হয় তারে তখন তার এই যে মেন্টাল যে চেঞ্জটা এটা যখন সে বাড়িতে যায় তখন সেখানে সে এটার অভিব্যক্তি পাওয়া যায় সেখানে সে ঠিক মতো কাজ করতে পারে না হিউম্যান রিলেশনশিপটা সবার সাথে ঠিক মতো করে না এবং সে বিভিন্ন ধরনের স্ট্রেস এন্ড স্ট্রেইন যেগুলি তার স্লিপ ডিস্টারবেন্স হয় এবং বিভিন্ন ধরনের রোগ শোক হয়ে যায় তাহলে এটা হইলো এনভায়রনমেন্টের ইম্পর্টেন্স অকুপেশনাল তাহলে রাইট শর্টকাট অকুপেশনাল এনভায়রনমেন্ট যদি দেয় তাহলে ডেফিনেশন লিখবা কয় ধরনের এনভায়রনমেন্ট আছে এবং এটার ইম্পর্টেন্সটা কি ইম্পর্টেন্স এইটাই অকুপেশনাল এনভায়রনমেন্ট ডোমেস্টিক এনভায়রনমেন্ট আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার তখন বাকি কথাটুক লিখে দিলে হয়ে গেল এখন অকুপেশনাল হ্যাজার্ডস এটা পড়াইছে নিশ্চয়ই এটা তো বইয়ের পড়া হই কয় ধরনের অকুপেশনাল হ্যাজার্ড আছে 5 ধরনের পড়াইছেন এটা ফিজিক্যাল হ্যাজার্ড কেমিক্যাল হ্যাজার্ড বায়োলজিক্যাল হ্যাজার্ডস মেকানিক্যাল হ্যাজার্ডস এন্ড সাইকো সোশ্যাল হ্যাজার্ডস অবশ্যই এটা পড়াইছে তো নাকি এটা পড়াইছে এটা দরকার নাই এটা তোমার নোটবইয়ের মধ্যে আছে দেখো এখান থেকে তোমরা এটা করে নিও এটা আমি ডিটেল পড়াইতে গেলে এখন অনেক সময় লাগবে এখান থেকে এটা পড়াই নেবে এগুলি যেমন তোমার হিট এন্ড কোল্ড তারপরে লাইট নয়েজ ভাইব্রেশন ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে আলট্রাভায়োলেট রেডিয়েশন আয়নাইজিং রেডিয়েশন এগুলি প্রত্যেকটা করতে কেমিক্যাল হ্যাজার্ড কটা এক্সাম্পল করবা কেমিক্যাল হ্যাজার্ড কি কি আছে তারপর তোমার
বায়োলজিক্যাল হ্যাজার্ড কি কি আছে, মেকানিক্যাল হ্যাজার্ড কি কি আছে, সাইকোসোশ্যাল হ্যাজার্ড এগুলি এক্সাম্পল কয়েকটা মনে রাখবা। এখানে শুধু জিজ্ঞেস করবে নেম সাম ইম্পর্টেন্ট অকুপেশনাল হ্যাজার্ডস, তখন করবে ফিজিক্যাল সার্চ এন্ড সার্চ, chemical such and such, biological such and such, mechanical such and such, psychosocial such and such. Example দিয়ে দিই। এখন হলো পরেরটা তুমি পারবো অকুপেশনাল ডিজিজেস। অকুপেশনাল ডিজিজেস বলতে কি বোঝায়, এটা পড়াইছে ডেফিনেশন? অকুপেশনাল ডিজিজের ডেফিনেশন পড়াইছে কিনা? উত্তর সাথে সাথে না দিলে তো সময় নষ্ট হইব অনর্থ। কি কেউ তো উত্তর করতেছ না, না খাতাই নাই, বই নাই, কিছু নাই। অকুপেশনাল ডিজিজ কি পড়াইছে কিনা? হ্যাঁ না না, অকুপেশনাল ডিজিজের ডেফিনেশন লেখো আগে, আর ডিজিজ পড়াইলে এটা আমি আর ধরি না, যেটা গ্যাপ আছে আমি এটা ফিল আপ করে দিই। অকুপেশনাল ডিজিজ বলতে কি বোঝায়? ডিজিজেস অ্যারাইজিং আউট অফ, লেখো ডিজিজেস অ্যারাইজিং আউট অফ অর ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট। একটা ছোট্ট ডেফিনেশন, ডিজিজেস অ্যারাইজিং আউট অফ অর ইন দি কোর্স অফ এমপ্লয়মেন্ট, এটার নাম হইল অকুপেশনাল ডিজিজ। তারপরে তোমার বলবে যে নেম দি অকুপেশনাল ডিজিজেস, ডিজিজ ডিউ টু ফিজিক্যাল এজেন্ট, ডিজিজ ডিউ টু কেমিক্যাল এজেন্ট, ডিজিজ ডিউ টু বায়োলজিক্যাল এজেন্টস, তারপর হলো অকুপেশনাল ক্যান্সারস, অকুপেশনাল ডার্মাটোসিস এন্ড ডিজিজেস অফ সাইকোলজিক্যাল অরিজিন। এগুলো আছে না লেখা? এগুলো তো লেখা আছে মনে হয়, আছে না নাই? আচ্ছা, এখন তোমার যেটা গুরুত্ব সহকারে পড়তে হবে নিউমোকনিয়াসিস। এটা ভাইবারও প্রশ্ন, রিটার্নেরও প্রশ্ন। কিন্তু ভাইবার টেবিলে দিকে হোয়াট ডু ইউ মিন বাই নিউমোকনিয়াসিস, তারপরে নিউমোকনিয়াসিসটা কয়টা নিউমোকনিয়াসিসের এক্সাম্পল দাও এবং কোনটা কি দিয়া হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গতবারও জিজ্ঞেস করছিল, পারে নাই ঠিক মতো। তাহলে নিউমোকনিয়াসিস মিনস কি, এটার অর্থটা কি? নিউমোকনিয়াসিস, নিউমোকনিয়াসিস তাহলে কি হবে এটা? নিউমোকনিয়াসিস কারে বলবা তুমি? নিউমোকনিয়াসিস is a lung disease. লেখো নিউমোকনিয়াসিস is a lung disease caused by dust, ব্র্যাকেটের ভিতরে লেখো সাইজ ranging from 0.5 to 3 micron. Pneumoconiasis is a lung disease caused by dust. Size লেখো 0.5 to 3 microns. Produced after a variable period of exposure. Produced after a variable period of exposure. এটা হলো ডাস্ট বর্ন ডিজিজ। এক কথায় শেষ, নিউমোকনিয়াসিস মিনস ডাস্ট বর্ন ডিজিজ অফ দি লাংস। এবং কখন হয় এটা? আফটার এ ভেরিয়েবল পিরিয়ড অফ ভেরিয়েবল কেন বলা হইলো? এক একটা ডাস্টের এক্সপোজার পিরিয়ড এক এক রকম। কারণ যে কোনো রোগ হওয়ার জন্য ডাস্টের দিয়া কি কি বিষয়ের উপর নির্ভর করে? নিউমোকনিয়াসিস কিসের উপর নির্ভর করে? নিউমোকনিয়াসিস কিসের উপর নির্ভর করে? এক নম্বর লেখো, নিউমোকনিয়াসিস ডিপেন্ডস অন। এভাবে লেখাইছে কিনা? এটা লেখাই থাকলে আমার আর সময় নষ্ট করার দরকার নাই। কি লেখাইছে? আমি যেটা লেখা দিয়েছি একদম নোট, কিন্তু এটা ছোট করে। নিউমোকনিয়াসিস ডিপেন্ডস অন, এক নম্বর লেখো, কেমিক্যাল কম্পোজিশন অফ দি ডাস্ট। কেমিক্যাল কম্পোজিশন অফ দি ডাস্ট। দুই নম্বর লেখো, সাইজ অফ দি ডাস্ট। ডাস্টের সাইজ, এটা কিন্তু আমি আগে উল্লেখ করে দিচ্ছি।
সাইজ। তারপর হইলো কনসেন্ট্রেশন অফ ডাস্ট ইন দি এয়ার। এরপর 4 নম্বর লেখো পিরিয়ড অফ এক্সপোজার, কতদিন লাগাইয়া সেই ডাস্টটা ইনহেল করছে, পিরিয়ড অফ এক্সপোজার। এবং লাস্টে লেখো হেলথ স্ট্যাটাস অফ দি পারসন এক্সপোজড। তাহলে কয়টা পাইলাম আমরা পয়েন্ট? এ 1 2 3 4 5টা। 1 নম্বর হলো আমরা পাইলাম কেমিক্যাল কম্পোজিশন অফ দি ডাস্ট, 2 নম্বর পাইলাম আমরা সাইজ অফ দি ডাস্ট, 3 নম্বর পাইলাম আমরা কনসেন্ট্রেশন অফ দি ডাস্ট ইন দি এয়ার, 4 নম্বর পাইলাম আমরা পিরিয়ড অফ এক্সপোজার, 5 নম্বর পাইলাম আমরা হেলথ স্ট্যাটাস অফ দি পারসন এক্সপোজড। এবার স্টার চিহ্ন দিয়া লেখো থ্রেশহোল্ড লিমিট ভ্যালু ফর ডিফারেন্ট ডাস্টস আর ডিফারেন্ট। থ্রেশহোল্ড লিমিট ভ্যালু এটা লেখা রেখে নিমোগণ এসে শর্ট নোট দেয়, কিন্তু পরীক্ষা ভাইভাতে ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করবে এটা প্রফেশনাল থেকে। গতবার পারে নাই কিচ্ছু, অনেকেই পারে নাই, একটা কথা আরেকটা কয়, একটা কথা আরেকটা বললে দেয় দম লাগে বেজাল দেয় দম, তারপরে মন যায় খারাপ হইয়া, তারপরে সব বন্ধ, একদম মেশিনে বন্ধ হয়ে যায়। তাহলে থ্রেশহোল্ড লিমিট কি হয়েছে? The threshold limit values of different dust are different. এখন লেখো few important pneumoconiasis. ইম্পর্টেন্ট কয়টার নাম একদম অবশ্যই মুখস্থ করতে হবে। 1 নম্বর লেখো সিলিকোসিস, 2 নম্বর লেখো অ্যানথ্রাকোসিস, 3 নম্বর লেখো বাইসিনোসিস, BYSSINOSIS, বাইসিনোসিস। 5 নম্বর লেখো ভেগাসোসিস, 6 নম্বর লেখো অ্যাসবেস্টোসিস, 7 নম্বর লেখো ফার্মার্স লাং, 8 বোঝা গেছে তো? তাহলে সিলিকোসিস কি দেওয়া হয়? সিলিকা ডাস্ট মানে কি গ্লাসের ডাস্ট লিখে রাখো, ডান দিকে ড্যাশ দিয়ে একটা লিখে রাখো, কজড বাই কি সিলিকা ডাস্ট, কজড বাই সিলিকা ডাস্ট। caused by silica dust. তাহলে কত সাইজ হইলে আমি আগে বলেছি যে পার্টিকুলার সাইজ হলো 0.5 to 3 মাইক্রন যদি হয় তাহলে সবচেয়ে বেশি বিপজ্জনক। যত সাইজ বড় হবে তত বিপদ কম, এই রেঞ্জের ভিতরে হইলে বিপদ বেশি, আবার বেশি ছোট হইলো 0.5 এর থেকে কম হইলেও বিপদ কম। আগে কিন্তু বইলে নিছি যে এটা কতদিন লাগে হইতে লিখে রাখো, few months to 6 years of exposure। এক্সপোজার পিরিয়ডটা few months to 6 years, কেউ কেউ কয়েক মাসেই হয়, কেউ আবার দেখা গেছে 6 বছর পর্যন্ত লাগে। আর কিসের উপর নির্ভর করে আগে কিন্তু পয়েন্ট আমি 5টা বলে দিছি। আচ্ছা, তারপরে আমরা আসি এবার অ্যানথ্রাকোসিস। সিলিকোসিসের পর হলো অ্যানথ্রাকোসিস। অ্যানথ্রাকোসিস এটা কি দেওয়া হয়? কুল ডাস্ট। কয়লার ফ্যাক্টরিতে যারা কাজ করে, কোল মাইনে, কোল মাইনার্স নিউমোকোনিয়াস, এর আরেক নাম হলো কোল, সিওএল, কোল মাইনার্স, যারা মাইনে কাজ করে তাদের বলে মাইনার্স, কোল মাইনার্স নিউমোকোনিয়াসিস। কোল ডাস্ট দিয়ে দেওয়া হয়, কোল ডাস্ট দেওয়া হয়। এবং এটা বলা হয়েছে ইট ইজ এ নোটিফাইবল ডিজিজ, এটা নোটিফাই করতে হয়। ওয়ার্কম্যান কম্পেনসেশন একটা বলা আছে এই ডিজিজ যদি কেউ মধ্যে পাওয়া যায় কোনো কোল মাইনে, তাহলে অবশ্যই এটা নোটিফাই করতে হবে হেলথ অথরিটিকে। ইট ইজ এ নোটিফাইবল ডিজিজ। এখানে একটা প্রশ্ন করে অ্যানথ্রাক্স আর অ্যানথ্রাকোসিসের মধ্যে ডিফারেন্স, তার চিহ্ন দিয়ে লেখা রাখো, ডিফারেন্স বিটুইন অ্যানথ্রাক্স এন্ড অ্যানথ্রাকোসিস। অ্যানথ্রাকোসিসটা হইলো নিউমোকোনিয়াসিস, কোল ডাস্ট দেওয়া হয়, আর অ্যানথ্রাক্সটা ইট ইজ এ ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাসিলাস অ্যানথ্রাসিস দেওয়া হয়। একটা হইলো বায়োলজিক্যাল,
হ্যাজার্ড। আর আরেকটা হইলো নিউমোকনিয়াসিস। এটা হলো ডাস্ট বর্ন ডিজিজ। নিউমোকনিয়াসিস, অ্যানথ্রাকোসিসটা একটা ডাস্ট বর্ন ডিজিজ, আর অ্যানথ্রাক্স হলো একটা বায়োলজিক্যাল ডিজিজ। এটা কি দেওয়া হয়? ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস অ্যানথ্রাকোসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, অ্যানথ্রাসিস এটা মনে রাখতে হইব। ব্যাসিলাস অ্যানথ্রাসিস, অ্যানথ্রাক্স। এটা কাদের ডিজিজ? অ্যানথ্রাক্সটা যারা চামড়া নিয়ে ডিল করে, হাইড নিয়ে যারা ব্যবসা করে, চামড়া পশু নিয়ে যারা ব্যবসা করে, অ্যানথ্রাক্স, এদের মধ্যে অ্যানথ্রাক্স হয় বেশি। তাইলে গেল আমার 2 নম্বরটা। 3 নম্বরটা হলো বাইসিনোসিস। এটাই জিজ্ঞেসিল কতবার, করতে পারে নাই। বাইসিনোসিস এটা হলো কি দেওয়া হয়? ডিউ টু ইনহেলেশন অফ কটন ফাইবার ডাস্ট ওভার লং পিরিয়ডস অফ টাইম। ওভার লং পিরিয়ডস অফ টাইম। কটন ইন্ডাস্ট্রি, যারা কটন ইন্ডাস্ট্রি, তুলার মিলে যারা চাকরি করে, এটা কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে হইতে পারে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, এই দুই ক্ষেত্রেই কিন্তু এটা, যারা তুলা নিয়ে কাজ করে, যারা গার্মেন্টে কাজ করে, এবং যারা এই যে টুস্টক ল্যাপ এগুলি বানায়, এগুলো কিন্তু এটা হইতে পারে যদি তারা মাস্ক ব্যবহার না করে। এটার নাম হইলো বাইসিনোসিস, BYSSINOSIS। এটা হলো কটন ফাইবার ডাস্ট। লিখে রাখো, এক্সপোজার লাগবো, লং পিরিয়ড অফ এক্সপোজার। তারপর হইলো 4 নম্বরটা হইলো ভেগাসোসিস। এটা হলো ইনহেলেশন অফ ভ্যাকাসি or sugarcane dust. Inhalation of bagasse, BAGASSE, bagasse or sugarcane dust. Inhalation of bagasse or sugarcane dust. এটা খেয়াল রাখতে হবে। এবং এটা কি দেওয়া হয়? এই ডাস্ট দেওয়া হয়। এই ডাস্টের মধ্যে কি থাকে? The dust contains thermophilic actinomycetes, thermophilic actinomycetes, thermophilic actinomycetes, এটা ফাঙ্গাস, যেটা নাম হলো থার্মোফাইলিক অ্যাক্টিনোমাইসিস। এই ফাঙ্গাসটা থাকে এই ডাস্টের মধ্যে। এইটা ইনহেলেশন করা, এটা কিন্তু ডাইরেক্ট ডাস্ট দেওয়া হয় না। এই ফাঙ্গাসটা যদি গ্রো করে ডাস্টের মধ্যে, তখন এই রোগটা হয়। শেষ। তাহলে এটা জানলাম আমরা। এরপর হইলো অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিস, অ্যাসবেস্টস বলে একটা সাবস্টেন্স আছে, অ্যাসবেস্টস। দেখবা অনেক এখন টিন পাওয়া যায়, অ্যাসবেস্টস টিন পাওয়া যায় 4 রঙের, অ্যাশ কালারের। এগুলি ভারী, এগুলি আগুনে পড়ে না। এই অ্যাসবেস্টস নিয়ে যে ফ্যাক্টরিতে কাজ হয়, সেখানে এটা হয়। ডিউ টু ইনহেলেশন অফ দি ডাস্ট অফ asbestos, ASBSTOS, asbestos। বুঝা গেছে তো? তাহলে এখানে কিন্তু কোনো অ্যাক্টিনোমাইসিটিস নাই। এবং এই অ্যাসবেস্টোসিসের পরিণতি কি? শেষ পরিণতি কি? লাং ক্যান্সার, এপিথেলিওমা অফ দি লাং। আলটিমেটলি লাংকে ক্যান্সার হয়ে যায়, লাং ক্যান্সার হয়। এপিথেলিওমা অফ দি লাং। এটা ডেঞ্জার হইলো, এটা যদি সাথে সাথে রোগীটারে যদি ডাস্ট থেকে সরানো না হয়, তাইলে আলটিমেটলি এটা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত তার কি হয়? তার হয়ে যায় এপিথেলিওমা, লাংসের মধ্যে এপিথেলিওমা। এরপরে যেটা, এরপর হইলো আমাদের পরেরটা হইলো ফার্মার্স লাং। এই কয়টা যদি মুখস্থ না করো, তাইলে কিন্তু পরীক্ষা ফেল শিওর। কিন্তু একটা না একটা তোমার ধরবই, হয় অ্যাসবেস্টোসিস, নাই বাইসিনোসিস, নাই অ্যানথ্রাকোসিস, নাই সিলিকোসিস, নাই তোমার ফার্মার্স লাং। ফার্মার্স লাং তো শর্ট নোটে আছে রিটেন। হোয়াট ইজ ফার্মার্স লাং? রাইট শর্ট নোট অন ফার্মার্স লাং। এটা লেখাইছে কিনা খাতাগুলো? জি স্যার, ফার্মার্স লাং পড়াইছে। পড়াইছে কি কি পড়াইছে? এটা একজন বলে শোনাও তো একটু, দেখি কোনো কিছু মিস হয়েছে কিনা। এটাতে এটা শর্ট নোট দেয় পরীক্ষা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এবং ভাইবা তো ধরে। এমন যেগুলো আমি পড়াইতেছি, এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন এন্ড ভাইবা। এই জন্য আমি এটা ধরছি, এবং এটাতে খারাপ করে সবসময়, এই জন্য আমি এটা ধরছি। ফার্মার্স লাং কি লাগাইছে বলো?
শোনাও। পড়াইছে হ্যাঁ হুজুর, পড়াইছে। হ্যাঁ, আর কি পড়াইছে এটাই তো শুনতে চাইতেছি, পড়াইছে যে কি যন্ত্রণা এই না কি পড়াইছে। শর্ট নোট আইলে তো এক লাইন লিখলে তো হবে না, এটা কি এটা লিখতে হবে, এটা কি দিয়া হয় এটা লিখতে হবে, তারপর লিখতে হবে এটার মধ্যে কি চেঞ্জ হয় লাংসের মধ্যে, কিভাবে এটা প্রিভেন্ট করা যায়, এগুলো লিখতেই বলতে হয়। এগুলো এইভাবে লেখা হয়েছে কিনা কো আগে? হ্যাঁ জি স্যার, এইভাবে লাগাইছে। জি স্যার, ডিফারেন্সিয়াল লাগাইছে, হ্যাঁ প্যাথোলজি চেঞ্জ লাগাইছে স্যার। হ্যাঁ, তারপরে আর কি, তারপরে তাহলে এটা কি দেওয়া হয়, এটা কি দেওয়া হয় সানসেন্টো, হ্যাঁ ঠিক আছে, কি দেওয়া হয় এটা? একটা হইলো গ্রেন ডাস্ট, আরেকটা হইলো মাউল্ডি হে। হে মানে কি? খের। খেরের মধ্যে যদি মাউল তৈরি হয়, ফাঙ্গাস তৈরি হয়, দেখবা বর্ষাকালে খের যখন স্ট্যাক করে রাখে, এটা থেকে ধোঁয়া বেরিতে থাকে, বৃষ্টি হওয়ার পর এবারে দেখা যায় এটা থেকে ধোঁয়া ছুটছে। এই ধোঁয়াটা হয় কি জন্য? এটার মধ্যে তাপ তৈরি হয়, তাপ করে কে এটার মধ্যে ফাঙ্গাসের গ্রোথ হয়, এই ফাঙ্গাসরা তারা হিট জেনারেট করে। তাহলে এটা কি দেওয়া হয়? একটা হইলো মাউল্ডি হে আর একটা হইলো গ্রেন ডাস্ট। যদি 30% উপরে ময়েশ্চার কন্টেন্ট থাকে এর মধ্যে অথবা গ্রেন ডাস্টের মধ্যে, তখন এটা কি হয়? এটার মধ্যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাই গ্রো করে। ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাই গ্রো ইন হে or grain dust if the moisture content is over 30%. এবং এটা কি করে? এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাই তারা হিট বা টেম্পারেচার রাইজ করে 40 to 50 ডিগ্রি, 40 to 50 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার রাইজ করে। যেই টেম্পারেচারের কারণে this heat encourages the growth of thermophilic actinomycetes, এবং যেটা পাওয়া যায় বেশি এটা হলো মাইক্রোপলিসফোরাফেনি। এইটা হইলো ফার্মার স্লাঙ্গের জন্য দায়ী। এই থার্মোফাইলিক অ্যাক্টিনোমাইসিটিস অনেক ধরনের আছে, তার মধ্যে মাইক্রোপলিসফোরাফেনি এটা ফার্মার স্লাঙ্গের জন্য দায়ী। কি কি অসুবিধা হয়? এটা সাইন্স ক্যারেক্টারাইজড বাই জেনারেল এন্ড রেসপিরেটরি সিমটমস এন্ড ফিজিক্যাল সাইন্স। কি হয় এটার মধ্যে? এটার মধ্যে ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের সব সাইন হয়। শ্বাসকষ্ট হয়, হুইজিং হয়, পরীক্ষা করলে রংকাই পাওয়া যায়, কোন কোন সময় ক্রেপিটেশনও পাওয়া যায়, এগুলি পাওয়া যায়। রংকাই এন্ড ক্রেপিটেশন, রংকাই এন্ড হুইসটা হইলো রংকাইয়ের এই নাম হইলো হুইস। হুইসটা হইলো শোনা যায় কানে উইদাউট এনি যন্ত্রপাতি। তোমাকে ক্লিনিক্যাল মেডিসিনে কি করাইছে আমি জানি না। হুইস আর রংকাই একই জিনিস। রংকাইটা আমরা কি করি? রংকাইটা আমরা কি করি? আমরা স্টেথোস্কোপ লাগাইয়া শুনি, স্টেথোস্কোপ ছাড়া শোনা যায়, এটা হইলো হুইস। ঠিক আছে তো? তাহলে রংকাই আর হুইস কিন্তু সেম জিনিস। আর কি হয়? কোন কোন সময় ক্রেপিটেশন পাওয়া যায়, ক্র্যাকলিং সাউন্ড পাওয়া যায় যখন একটু সিক্রেশন জমে থাকে। এবং রোগীর কি হয়? আলটিমেটলি পালমারি ফাইব্রোসিস হইয়া তার পালমারি ড্যামেজ হয়। প্রথম হয় ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস থেকে হয় পালমারি ফাইব্রোসিস, এক্সটেন্সিভ ফাইব্রোসিস, তারপর পালমারি ড্যামেজ হইয়া রেসপিরেটরি ফেইলিউর হয়ে যেতে পারে। এবং যে শেষে যেটা হয় লাংসের এই অবস্থার কারণে, ফাইব্রোসিসের কারণে হার্ট এনলার্জ হয়, দ্যাট ইজ কল কর পালমোনেলি। কর এনলার্জমেন্ট অফ দি রাইট হার্ট ডিউ টু fibrosis of the lungs is called cor palmonelli. এই লোডার প্যাথোলজি। তারপরে এখন এটার প্রিভেনশনটা কিভাবে হইব? প্রিভেনশন কিভাবে হবে? প্রিভেনশন করতে গেলে প্রথম যে কাজটা দরকার, প্রথম হইলো কমিউনিটি এডুকেশন। লোকজনদেরকে শিখাইতে হবে যে এরকম একটা ঘটনা, কিন্তু আপনার ঘটনা যেগুলো নিয়ে কাজ করেন, আমরা কিন্তু দীর্ঘদিন কাজ করার পরেও একটা ঘটনা ঘটতে পারে যেটা থেকে আপনি নিষ্কৃতি নাও পাইতে পারেন।
এবং কমিউনিটি এডুকেশন মধ্যে একটা থাকবো এই রোগটা সম্পর্কে একটা ধারণা দেওয়া। 2 নম্বর কি থাকবো? 2 নম্বর থাকবো এই রোগের আউটকামটা কি, শেষ পর্যন্ত কি হইতে পারে, পর্যন্ত ডেথ হয়ে যেতে পারে তরবার বলে রাইট হার্ট ফেলিউর। 2 আর 3 নম্বর কি বিষয়ে জানাই দেব, হাউ টু প্রিভেন্ট ইট। এই রোগটা প্রিভেন্ট করতে হইলে একজন কৃষকের বা ফার্মারের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1 নম্বর হলো যে স্ট্যাক করা যাবে না, ডাস্ট এবং হে শুড নট বি স্ট্যাক করা যাবে না। 2 নম্বর হলো এগুলি নিয়মিত ভাবে রোদরে দিয়া ময়েশ্চার কন্টেন্টটা কমাইতে হবে, ড্রাই করতে হবে, হয় ফ্যান সাইডে নাই বাতাসে রাখে নাই রোদ্রে রাখে ড্রাইং করতে হবে। 3 নম্বর হলো যে এই কাজটা করবে ওয়ার্কার শুড ইউজ কি প্রিভেন্টিভ প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করতে হবে। এর মধ্যে মেইনলি হইলো কি নেজাল ফিল্টার অথবা মাস্ক। নাকের মধ্যে ছিদ্রের মধ্যে ঢুকাই দেওয়া যায়, এরকম ফিল্টার আছে নেজাল ফিল্টার, এগুলি দিলে এগুলি আর ঢুকতে পারে না। অথবা মাস্ক ব্যবহার করতে, যেমন এখন করোনার মধ্যে আমরা মাস্ক ব্যবহারের কথা বলতেছি, কারণ এয়ারবর্ন যদি হয় তাহলে তো এয়ারের মাধ্যমে নাকে দিয়ে ঢুকতে পারে, এই জন্য মাস্ক ব্যবহার করতে হবে। আর কি করতে হবে, যদি কোনো সিমটম দেখা দেয়, বিশেষ করে তার রেসপিরেটরি প্রবলেম দেখা দেয়, মেডিকেল চেক আপ করতে হবে ইমিডিয়েটলি। তার কি করতে হবে, টু দি মেডিকেল পার্সন, তার গিয়া চেক আপ করে এটা জানতে হবে তার কোনো কিছু হয়েছে কিনা, পরীক্ষা টরীক্ষা করে এক্সরে সব যা যা লাগে করাই, এটা শিওর হইতে হবে তার এরকম কিছু হইতেছে কিনা। লাস্ট অফ অল কি করতে হবে, তাকে এই জব থেকে রিমুভ করতে হবে, রিমুভাল ফ্রম দি জব। কারণ যার এটা রোধ করা যাইতেছে না, তাকে এটাতে রিমুভ না করলে কিন্তু তার ভবিষ্যৎ অন্ধকার। এই কথাগুলি তোমাকে পরীক্ষায় লিখতে হবে। যদি আসে ফার্মার স্ল্যাং, তাহলে হোয়াট ইজ ফার্মার স্ল্যাং, হাউ ইট ইজ কস্ট, তারপর হলো হোয়াট আর দা চেঞ্জেস অর ফিজিক্যাল, মানে আমরা ফাইন্ডিং কি আছে, রোগীর কি কি ফাইন্ডিং থাকবে, ফিজিক্যাল সায়েন্স কি কি হবে, এবং এটার থেকে কিভাবে প্রিভেন্ট করা যায়। এই তিনটা কয়েকটা কথা লিখলে তো হইলো ফার্মার স্ল্যাং এর শর্টকাট হইল। এখন বোঝা গেছে তো নাকি? নিশ্চয়ই সাবা পড়াইছে এইভাবে নাকি? হ্যাঁ, প্রিভেনশনে কি কি লেখছে? হ্যাঁ, প্রিভেনশন কি কি লেখছে কত দেখি, আরো কিছু আছে কিনা দেখি, নতুন কিছু লেখছে কিনা। How to prevent? তোমাদের বইয়ে লেখছে কি লেখছে, মানে ডাস্ট কন্ট্রোল, তারপর লেখছে পার্সোনাল প্রোটেকশন, তারপর হলো মেডিকেল কন্ট্রোল, এইভাবে লেখছে মনে হয় নাকি? এইভাবে লেখছে নাকি? পয়েন্ট গুলি কিভাবে দিছে? হ্যাঁ, ডাস্ট কন্ট্রোল, পার্সোনাল প্রোটেকশন, মেডিকেল কন্ট্রোল, এই তো নাকি? আর কি আছে? আর কিছু নাই। এই যে লাস্টে যেটা বলছি, যদি কোনোটা দিয়েই কোনো কন্ট্রোল না হয়, তাহলে তাকে অকুপেশন থেকে রিমুভ করতে হবে, রিমুভাল ফ্রম দি অকুপেশন। এই অকুপেশনটা বাদ দিয়ে তারা অন্য অকুপেশনে দিতে হইব, রিপ্লেসমেন্ট জব রিপ্লেসমেন্ট করতে হইব, জব রিপ্লেস, আলটিমেটলি লেখো জব রিপ্লেসমেন্ট। তাহলে আমাদের শেষ, আমি আর এগুলো নিয়ে আমার বাড়ার দরকার নাই। এগুলি তো তোমাদের বইয়ের মধ্যে আছে। অন্যান্য এই যে লেড পয়জনিং, তারপরে তোমার এই জাতীয় যা আছে, লেড পয়জনিং হইলে কিভাবে এটা প্রিভেন্ট করা যায়, প্রিভেনশন অফ লেড পয়জনিং। হ্যাঁ, এই যে ইন্ডাস্ট্রিয়াল যে ডাস্ট, এই ডাস্ট বর্ন ডিজিজ প্রিভেন্ট করার ফর্মুলা কি? What are the activities undertaken to prevent industrial dust-borne disease? একটা কমন জিনিস খেয়াল রাখলে সবগুলির মধ্যে ফিট করে দেওয়া যায়। এটা কি পড়াইছে? আছে?
হাউ টু প্রিভেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডাস্টবর্ন ডিজিজ আছে কিনা এটা না নাই? না থাকলে তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করি না, 12:53 হয়ে গেছে আর সময় তো নাই, পড়া তো রয়েছে আর কত বাকি আছে কি না নাই? কিরে? স্যার না স্যার আছে স্যার। 1 নম্বর হইলো সাবস্টিটিউশন, এভাবে লেখা আছে কিনা দেখো। 2 নম্বর হইলো আইসোলেশন। 3 নম্বর হইলো লোকাল এক্সজস্ট ভেন্টিলেশন। 4 নম্বর হইলো পার্সোনাল প্রোটেকশন। 5 নম্বর হইলো গুড হাউসকিপিং। 6 নম্বর হইলো অপটিমাম ওয়ার্কিং অ্যাটমসফিয়ার। 7 নম্বর হইলো পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন অফ দি ওয়ার্কার। 8 নম্বর হইলো মেইনটেনেন্স অফ অপটিমাম পার্সোনাল হাইজিন। 9 নম্বর হইলো হেলথ এডুকেশন অফ দি ওয়ার্কার। এই কমন প্রিন্সিপালটা জানা থাকলে ইন্ডাস্ট্রিতে যত ধরনের ডাস্ট হয় সেই ডাস্ট থেকে, যেমন এই যে অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস, অ্যানথ্রাকোসিস, বাইসিনোসিস, বেগাসোসিস যা আছে যাবতীয় এগুলি সবগুলির মধ্যে এটা ফিট করে দিলে হয়ে যায়। এই 9টা পয়েন্ট ফিট করলে আনসার তোমার বলে দিয়ে দিবে। তাহলে সাবস্টিটিউশন, আইসোলেশন, লোকাল এক্সজস্ট ভেন্টিলেশন, পার্সোনাল প্রোটেকশন, গুড হাউসকিপিং, তারপর হলো গুড ওয়ার্কিং অ্যাটমসফিয়ার, periodic examination of the health examination of the worker, maintenance of optimal personal hygiene and health education. বাস হয়ে গেল তোমার মোটামুটি। আমি এখান থেকে এই এসে গেল। এইবার তোমার আরেকটা শর্ট নোট লেখো, অকুপেশনাল ক্যান্সার। রাইট শর্ট নোটেড অকুপেশনাল ক্যান্সার। এখানে লিখতে হইব অকুপেশনাল ক্যান্সার কোন কোন জায়গায় হয়, অকুপেশনাল ক্যান্সার কোন কোন জায়গায় হয় এবং কোনটার কি কারণ এবং এটা কিভাবে প্রিভেন্ট করে। 3টা শর্ট নোট তোমার রেডি থাকতে হইব। অকুপেশনাল ক্যান্সার, অকুপেশনাল ডার্মাটাইটিস, নিউমোকোনিয়াসিস, এটার আন্ডারে ভার্মাস লাং সহ এই কয়টা তোমার শর্ট নোট এখানে রেডি রাখতে হইব। অকুপেশনাল ক্যান্সার আইলে কি লিখবা? Occupational cancer is a serious problem on the industry. The sites of body commonly affected are skin, lungs, bladder, and blood forming organs. Skin involved হইতে পারে, এটা occupational dermatosis, lung cancer হইতে পারে, occupational lung cancer, তারপর হলো ক্যান্সার ব্লাডার, লিউকেমিয়া, এগুলো হইতে পারে। এবং এটা প্রিভেন্ট করার হাউ টু প্রিভেন্ট, কন্ট্রোল মেজার কি, এগুলি তোমাদের বইয়ে বোধে আছে। দেখো টেকনিক্যাল মেজার, মেডিকেল মেজার, ইন্সপেকশন অফ দি ফ্যাক্টরি, নোটিফিকেশন, লাইসেন্সিং অফ দি এস্টাবলিশমেন্ট, পার্সোনাল হাইজিন, তারপর হলো এডুকেশন অফ ওয়ার্কার্স এন্ড ম্যানেজমেন্ট, আর 8 নম্বর হলো রিসার্চ। এগুলি তোমাকে এই কটা পদ্ধতি তোমাকে অ্যাডপ্ট করতে হবে। যেমন তুমি যদি লেখো স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার লিখলে তোমার লিখতে হবে এটা কাদের হয় বেশি, অকুপেশনাল স্কিন কি স্কিন ক্যান্সার কোন অকুপেশনে হয়, অকুপেশন রিলেটেড টু স্কিন ক্যান্সার। এক্সরে বা কোল্টার নিয়ে যারা কাজ করে, 1 নম্বর হলো কোল্টার, 2 নম্বর হলো এক্সরে ডিপার্টমেন্টে যারা কাজ করে, ডাই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, ডাই রং নিয়ে যারা কাজ করে, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে এই রোগটা বেশি হয়। আলকাতরা নিয়ে যারা রাস্তার মধ্যে কাজ করে, এই যে রাস্তা বানায়, এদের মধ্যে এটা হয়। কিন্তু এক্সরুমে যারা কাজ করে তাদের ওই যে তারা রিএজেন্ট এগুলিতে তারা বানায়, ওয়াশ করে, এগুলির জন্য তাদের হয়। আর কারা হয়? যারা ডাই ইন্ডাস্ট্রিতে কাজ করে, ডাই রং, বিভিন্ন ধরনের রং যেখানে বানায়, হ্যাঁ, এইগুলোর মধ্যে হয়। তাহলে এটা তোমার লিখতে হবে কিন্তু স্কিন ক্যান্সার লিখিয়া রিলেটেড অকুপেশন সাচ এন্ড সাচ এইভাবে তোমাকে লিখতে হবে। তারপরে লাং ক্যান্সার, এটা কোন জায়গাটা? অ্যাসবেস্টস ইন্ডাস্ট্রিতে হয়, নিকেল এবং ক্রোমিয়াম ইন্ডাস্ট্রিতে হয়, আর্সেনিক যেখানে ব্যবহার হয় সেখানে হয়, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইউরেনিয়াম এগুলি যেখানে ব্যবহার হয় সেখানে হয়। এগুলি এইভাবে কিন্তু এক্সাম্পল লিখতে হবে দেন দিক দিয়ে। তারপর হলো ব্লাডার ক্যান্সার, ব্লাডার ক্যান্সার কাদের হয় বেশি?
ব্লাডার ক্যান্সার হয় ডাই ডাই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, রঙের কারখানায় যারা কাজ করে, তারা রাবার কারখানাতে যারা কাজ করে, তারপরে ইলেকট্রিক কেবল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, এগুলি তাদের বেশি হয়। এটা এই কথাগুলি কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু এটা নোট হবে না। অকুপেশনাল ক্যান্সার যদি দেয়, তখন অকুপেশনাল ক্যান্সার কোন কোন জায়গায় হয়, কোনটা জন্য কি দায়ী, কমন কয়টা 2-3টা করে কারণ লিখে দিতে হবে। লিউকেমিয়া হয় যারা এক্স-রে রুমে কাজ করে অথবা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিয়ে যারা কাজ করে, তাদের রেডিওথেরাপি ডিপার্টমেন্টে যারা আছে তাদের লিউকেমিয়া হয়। এগুলি কিসের উপর নির্ভর করে? 1 নম্বর হইলো নেচার অফ দি এক্সপোজার, 2 নম্বর হইলো এক্সপোজার পিরিয়ড। এই জিনিসটা সে ব্যবহার করছে, সেই জিনিসটার নেচার কি, এটা আসলে কত তাড়াতাড়ি ক্যান্সার করে বা এটা ক্যান্সার কার্সিনোজেনিক কিনা, এটার উপর এটা নির্ভর করে। এবং 2 নম্বর নির্ভর করে এক্সপোজার এক্সপোজার ডোজ এন্ড পিরিয়ড, কতটুকু এক্সপোজড হয়েছে এবং কতদিন যাবত হয়েছে সেটা নির্ভর করে। আর কন্ট্রোল মেকানিজম তো আগে বলে দিলাম, এটা কিন্তু দরকার। এরপরে লেখো, আর কয় মিনিট আছে? আর নাই, সময় নাই আজকে, আর হবে না, 1 মিনিট আছে মাত্র। তাহলে আমি যেভাবে তোমাদেরকে এখন গাইড করে দিলাম, অকুপেশনাল হেলথটা কিন্তু এই আঙ্গিকে তোমাদেরকে রেডি করতে হবে। আর বেশি কিছু এটার মধ্যে লাগবে না, সামান্য একটু পড়াবো আমরা, একটা জিনিস পড়াই, এটা মোটামুটি আমরা শেষ করে দিব। এরপরে পড়াবো আমরা হেলথ প্রোটেকশন অফ দি ওয়ার্কার্স এবং ওয়ার্কার্স বেনিফিট। আরেকটা শর্টনোট আছে, লেখো সিকনেস অ্যাবসেন্টিজম। এটাও শর্টনোট আছে, বুঝলে দিকে প্রশ্ন তো আর গাছও কিনা জানি না। সিকনেস অ্যাবসেন্টিজম, এটা শর্টনোট আসে, সিকনেস অ্যাবসেন্টিজম। আর হইলো ওয়ার্কাররে কিভাবে তুমি অকুপেশনাল হ্যাজার্ড থেকে প্রিভেন্ট করবা, হেলথ প্রোটেকশন অফ দি ওয়ার্কার। ওয়ার্কারের হেলথ প্রোটেক্ট করতে হলে তোমার কি কি করতে হবে, এটা তোমার লাগবে। আর অকুপেশনাল ওয়ার্কাররা কি কি বেনিফিট পায়, এটারে কি বলে, এই যে কম্পেনসেশন ইন অকুপেশন, এটা ভাইভা টেবিলের জন্য দরকার, রিটেন এটা দেয় না। কম্পেনসেশন কি, মেডিকেল বেনিফিট কি আছে তাদের, কি কি বেনিফিট পায় তারা, মেডিকেল বেনিফিট পায়, সিকনেস বেনিফিট পায়, হ্যাঁ, এগুলি তারা বিভিন্ন ধরনের বেনিফিট পায়। ম্যাটারনিটি বেনিফিট পায়, ডিসেবলমেন্ট বেনিফিট পায়, তারপরে ফানারেল এক্সপেন্স পায়, বললে খবর টবর তো এটার এক্সপেন্স পায়, রিহেবিলিটেশন, এই সমস্ত পায়। এখানেই শেষ, 1টা বাজে গেছে।